ট্রাম্পের ভয়ে থরহরিকম্প ভারত, চীন, রাশিয়া। ঘুম উড়েছে তিন দেশের। ট্রাম্পের শুল্ক বোঝার কাছে শেষমেশ নতি স্বীকার করতেই হলো এই তিন শক্তিধর দেশকে। অবশেষে জয় হলো মার্কিন প্রেসিডেন্টের। ছবিটা এমন হতেই পারত, এমনই স্বপ্ন দেখেছিলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ঘুম ভাঙতেই কোথায় নতি স্বীকার? কেউ নতি স্বীকার করেননি ওই শুল্কের চাপের কাছে। উল্টে বারবার মুখ ঝামটা খেতে হচ্ছে বেচারি ট্রাম্পকে। একদিকে নোবেল গেছে হাতছাড়া হয়ে, আর অন্যদিকে এত মুখ ঝামটানি কি আর সহ্য হয় বলুন তো? তবে প্রশ্ন হলো, ভয় দেখিয়ে অনেককে দমানো গেলেও সবাইকে কি আর ওই ভয় দেখিয়ে দমন করা যায়? অথচ এই সহজ সত্যটা এখনো বুঝে উঠতে পারছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের স্বার্থ সিদ্ধিতে কখনো ভারত, কখনো চীন, আবার কখনো রাশিয়াকে তিনি শুল্ক জুজুর ভয় দেখিয়েছেন বা দেখাচ্ছেন। কিন্তু সেসব করেও লাভ হয়নি, হচ্ছেও না। এবার তো রাশিয়াও ভারতের সুরে একেবারে সাফ জানিয়ে দিয়েছে যে আমেরিকার চাপের কাছে তারা মাথা নত করবে না। কি হবে এবার ট্রাম্পের? কোন পথে হাঁটবেন তিনি? তাহলে কি এবার রাশিয়াকে জব্দ করতে ফের ভারতকে নিশানা করবেন ট্রাম্প, নাকি রয়েছে অন্য কোনো পরিকল্পনা? ফের কি তবে শুরু হতে চলেছে কোল্ড ওয়ার? আপনারা দেখতে শুরু করেছেন এডিটরস ডায়েরি। আমি ভাস্কর দত্ত আরও একটি এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। আপনাদের জানিয়ে রাখি, ইতিমধ্যে রাশিয়ার বৃহত্তম দুটি তেল শোধক সংস্থার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই দুই রুশ সংস্থার নাম রসনেফট এবং লুকওয়েল। বৃহস্পতিবার এই দুই সংস্থার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রাম্পের রাজস্ব দপ্তরের অফিস অফ ফরেন অ্যাসেটস কন্ট্রোল। যদিও এমন কিছু যে ঘটতে চলেছে তার একটা আভাস পাওয়া গিয়েছিল গত বুধবার থেকে, যখন ওই বুদাপেস্টে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রস্তাবিত মুখোমুখি বৈঠক অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়ার কথা জানিয়েছিলেন ট্রাম্প। আর তারপরেই এই দুই রুশ সংস্থার উপর নিষেধাজ্ঞার কোপ। আমেরিকার দাবি, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে তেল বিক্রির টাকাই নাকি ব্যবহার করছে ওই রাশিয়া। ট্রাম্পের এই বিষয়ে বক্তব্য, ইউক্রেনের সঙ্গে শান্তি চুক্তি করার বিষয়ে আদৌ আগ্রহী নন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আর পুতিনের সঙ্গে ট্রাম্পের আলোচনা ভালোভাবে হলেও তা নাকি ফলপ্রসূ হয় না। তাই নাকি অনেক দিন অপেক্ষা করার পরেই এমন শাস্তিমূলক পদক্ষেপ নিয়েছেন ট্রাম্প। তবে শুধু ট্রাম্প নন, এ বিষয়ে মার্কিন ট্রেজারির সেক্রেটারি স্কট বেসেন্টও জানিয়েছেন, ইউক্রেনের সঙ্গে অর্থহীন যুদ্ধ বন্ধ করতে অস্বীকার করেছেন পুতিন। আর সে কারণেই দুটি রুশ তেল সংস্থার ওপর নিষেধাজ্ঞা চাপানো হয়েছে, যারা মূলত ওই ক্রেমলিনকে যুদ্ধের মূলধন যোগায়। কারণ এবার নাকি যুদ্ধ বন্ধ করার সময় এসেছে। মোদ্দা কথা হলো, হোয়াইট হাউসের মতে ট্রাম্পের এই পদক্ষেপের ফলে রাশিয়া ইউক্রেন যুদ্ধ থেমে যাবে বা যুদ্ধবিরতিতে রাজি হবে রাশিয়া। দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পর এই প্রথম সরাসরি কোনো রুশ সংস্থার উপর নিষেধাজ্ঞা জারি করল ট্রাম্প সরকার। বলা হয়েছে 21শে নভেম্বরের পর ওই দুই সংস্থার সঙ্গে কোনো রকম কোনো লেনদেন করা যাবে না। অবশ্য পুতিনের ওপর চাপ বাড়িয়ে গত বৃহস্পতিবারই সার্বিকভাবে রাশিয়ার উপর অর্থনৈতিক এবং নানান বিষয়ে নিষেধাজ্ঞার কথা জানিয়ে দিয়েছে আবার ইউরোপীয় ইউনিয়ন কর্তৃপক্ষ। এই নিষেধাজ্ঞার আওতায় রয়েছে রুশ জ্বালানি কেনার ওই বিধিনিষেধ। এছাড়াও রয়েছে রুশ দূতাবাসের কর্মীদের ইউরোপের 27টি দেশে চলাফেরার নিয়ন্ত্রণ সহ একাধিক পদক্ষেপ। তবে এখন যে প্রশ্নটা উকে দিচ্ছে তা হলো, হঠাৎ এই দুই রুশ সংস্থার উপরে নিষেধাজ্ঞার কোপ কেন? বিশেষজ্ঞদের মতে বুঝে সুঝেই নাকি স্ট্র্যাটেজিক্যালি পদক্ষেপ নিয়েছে ট্রাম্প প্রশাসন। যেই দুই সংস্থার উপর নিষেধাজ্ঞা চাপানো হয়েছে তাদের মধ্যে ওই রসনেফট হলো রুশ সরকারের নিয়ন্ত্রণাধীন সংস্থা, আর লুকওয়েল হলো একটি বেসরকারি সংস্থা। মোট অপরিশোধিত তেল রপ্তানির প্রায় অর্ধেক নিয়ন্ত্রিত হয় এই দুটি সংস্থা দ্বারাই। শুধু তাই নয়, রাশিয়ার মোট বার্ষিক উৎপাদনের প্রায় অর্ধেক যোগান দেয় এই রসনেফট একাই।
স্বাভাবিকভাবেই এই দুটি বড় সংস্থার উপর নিষেধাজ্ঞা চাপানো হলে মুখ থুবড়ে পড়তে পারে রুশ তেলের সাপ্লাই চেইন। তাছাড়া একই সঙ্গে এতে বেশ ধাক্কা দেওয়া যাবে ওই মস্কোর অর্থনীতিকেও। এই ভেবেই এই দুই বড় সংস্থার উপর ট্রাম্পের নিষেধাজ্ঞা। এখন প্রশ্ন উঠতে পারে যে আরও তো উপায় ছিল, হঠাৎ নিষেধাজ্ঞা কেন? আসলে ট্রাম্প ভেবেছিলেন গাজার শান্তি চুক্তির মতন রাশিয়া ইউক্রেনের ক্ষেত্রেও তেমনটাই হবে, কিন্তু সেগুলো যে বালি। তাই সরাসরি প্রেশার ট্যাকটিসের ওপরেই এখন চলছেন ট্রাম্প। কিন্তু ট্রাম্পের এই কৌশল কি আদৌ কাজে আসবে? কারণ ইতিমধ্যে রাশিয়ার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে উত্তেজনা চরমে পৌঁছেছে। মার্কিন প্রশাসনের আরোপিত এই অর্থনৈতিক নিষেধাজ্ঞার বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে মস্কো। কোনো আত্মমর্যাদাশীল দেশ চাপের কাছে মাথা নত করে না। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এই মন্তব্যে ট্রাম্পের বুকে নাকি কাঁপুনি ধরিয়েছে। মার্কিন এই পদক্ষেপকে চাপ প্রয়োগের চেষ্টা হিসেবেই দেখছে মস্কো। রাশিয়ার বিদেশ মন্ত্রকের মুখপাত্র মারিয়া জাখারোভা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন এই পদক্ষেপের প্রতিকূল প্রভাব পড়বে এবং এতে রাশিয়ার তুলনায় বিশ্বের অর্থনীতির ওপর বেশি প্রভাব পড়বে এবং তা ক্ষতিগ্রস্ত হবে। তিনি সতর্কও করে বলেছেন যে এই নিষেধাজ্ঞাগুলি কার্যকর হবে না। মার্কিন যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ রাশিয়াকে তার জাতীয় স্বার্থ থেকে 1 ইঞ্চিও সরাতে পারবে না। অন্যদিকে আবার চলতি মাসের গোড়াতেই ট্রাম্প দাবি করেছিলেন ভারত রুশ থেকে তেল কেনা বন্ধ করে দেবে, এমন নাকি আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে মার্কিন প্রেসিডেন্টের এই দাবিকে সাব উড়িয়ে দিয়েছিল ভারত। কেন্দ্রের তরফে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছিল যে জাতীয় স্বার্থে সিদ্ধান্ত নেওয়া হবে এবং কম দামে তেলের সরবরাহ বজায় রাখা হবে। এমনকি ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কোনো কথা হয়নি বলেও জানিয়ে দিয়েছিল ভারতের বিদেশ মন্ত্রক। যদিও তারপরেও মার্কিন প্রেসিডেন্ট আবারও দাবি করেছেন যে ভারত নাকি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে চলেছে। এবার রাশিয়ার সাথে ট্রাম্পের সরাসরি সংঘাত। ইউরোপিয়ান ইউনিয়ন কর্তৃপক্ষের তরফে ট্রাম্পের পাশে দাঁড়ানো ফের একবার উস্কে দিচ্ছে কি কোল্ড ওয়ারকে? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উভয় দেশই বিশ্বজুড়ে নিজেদের মতাদর্শ প্রতিষ্ঠা করতে চেয়েছিল। প্রভাব বিস্তারের এই প্রতিযোগিতা উভয় শক্তির মধ্যেই সামরিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে অবিশ্বাস এবং প্রতিদ্বন্দ্বিতাকে আরও বাড়িয়ে তুলেছিল, যার ফলে উভয়ের মধ্যেই মাথাচাড়া দিয়ে ওঠে ওই গুপ্তচর বৃত্তি। একাধিক মত থাকলেও মূলত 1991 সালের 26শে ডিসেম্বর সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তির পরেই শেষ হয় এই কোল্ড ওয়ার। কিন্তু বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটে ফের কি মাথাচাড়া দিতে চলেছে এই কোল্ড ওয়ার? ফের কি বিভাজিত হতে চলেছে গোটা বিশ্বের শক্তিধর দেশগুলো? ক্ষমতায়নের এই খেলায় স্বাভাবিকভাবেই আমেরিকার একদিকে আবার অন্যদিকে সেই রাশিয়া। যদিও এই অক্ষরেখায় চীন ও ভারতের অবস্থানও এখন যথেষ্টই গুরুত্বপূর্ণ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাইছেন গোটা বিশ্বের ওপর আধিপত্য বিস্তার করতে। সেখানে আমেরিকার থেকে তার নিজের ব্যক্তি স্বার্থই অনেক বেশি বলেই মনে করছেন অনেকে। আর সে কারণে খোদ আমেরিকার মাটিতেই এখন ট্রাম্প বিরোধী স্লোগান উঠছে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। অন্যদিকে রাশিয়া, তারা মনে করছে তাদের পূর্ব দিকে ন্যাটোর সম্প্রসারণ রাশিয়ার নিরাপত্তার জন্য বড় হুমকি। নিরাপত্তার এই উদ্বেগের জায়গা থেকেই ইউক্রেনের সঙ্গে যুদ্ধে জড়িয়েছে তারা। তবে রাশিয়ার সাথে চীন এবং ভারতের ভালো সম্পর্ক ট্রাম্পের আরও মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থায় রবিবার মালয়েশিয়ায় আসিয়ান সম্মেলনে যোগ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মালয়েশিয়ার কুয়ালালামপুরে শুরু হয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার 11টি দেশের আঞ্চলিক জোট আসিয়ানের 47তম সম্মেলন। অংশগ্রহণ করছে 11 সদস্য দেশের প্রতিনিধিরা। সদস্য দেশ না হয়েও আসিয়ান পার্টনার দেশ বা ওই ডায়ালগ পার্টনার হিসেবে এই সম্মেলনে যোগ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তবে এই সম্মেলনে যোগ দিতে মালয়েশিয়া যাচ্ছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের তরফে প্রতিনিধিত্ব করবেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
গত 10 বছরে এই নিয়ে মাত্র দ্বিতীয়বারের মতন এই আসিয়ান সম্মেলনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মোদি। কুয়ালালামপুর সম্মেলনের ফাঁকে মোদি এবং ট্রাম্পের মধ্যে বৈঠক হতে পারে এমন জল্পনা তৈরি হলেও তা যে হচ্ছে না তা এখন পরিষ্কার। প্রথমে শুল্ক, পরে ভিসা সহ ভারতের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্টের একের পর এক সিদ্ধান্তের পর প্রধানমন্ত্রী মোদির এই অবস্থান অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। আমেরিকার মতন দেশের কাছেও যে ভারত নতি স্বীকার করছে না, প্রধানমন্ত্রী মোদির অবস্থান তারই জবাব বলে মনে করা হচ্ছে। মালয়েশিয়া সফর শেষে ট্রাম্পের জাপান হয়ে দক্ষিণ কোরিয়ার অ্যাপেক সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে। দক্ষিণ কোরিয়ার বুসানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করার কথাও রয়েছে ডোনাল্ড ট্রাম্পের। আপনারা জানেন যে ভারতের পাশাপাশি শুল্ক এবং বিরল খনিজ নিয়ে এই চীনের সাথেও বাণিজ্য লড়াই চলছে এখন আমেরিকার। চীনকে বাগে আনতে অতিরিক্ত শুল্ক আরোপের হুঁশিয়ারিও দিয়েছেন ট্রাম্প। আবার বেজিংয়ের সঙ্গে চমৎকার বাণিজ্য চুক্তিতে পৌঁছানোর বিষয়ে আশাও প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। বুসানের বৈঠকে রাশিয়ার থেকে তেল কেনা, কৃষিপণ্য বাণিজ্য এবং ফেন্টালিন সংকট নিয়ে কথা হবে এবং সমঝোতা হয়ে যাবে বলেও জানিয়েছেন ট্রাম্প। কিন্তু মার্কিন প্রেসিডেন্টের আশা প্রত্যাশা, তার দাবি আর বাস্তব প্রেক্ষাপটে যে বারবার ফারাক লক্ষ্য করা গেছে, আর সে কারণেই চীনের সঙ্গে বৈঠক কতটা সদর্থক হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। অন্যদিকে আবার নোবেলের মোহ থেকে কিছুতেই বের হতে পারছেন না মার্কিন প্রেসিডেন্ট। রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে ব্যর্থ হলেও হামলা চালিয়ে ইরানকে থামিয়েছেন। আবার যুদ্ধবিরতির চুক্তির দোহাই দিয়ে হামাসকে আটকানোর চেষ্টা করেছেন। সেই যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে যে ইসরায়েল আবার ওই হামাসের উপর হামলা চালিয়েছে, সেই তথ্য আগের একটি এপিসোডে আপনাদেরকে জানিয়েছিলাম। এবার ট্রাম্পের এই যুদ্ধ থামানোর দাবির তালিকায় যুক্ত হলো আরও একটি নাম। রবিবার সীমান্ত বিরোধে ইতি টানতে দক্ষিণ পূর্ব এশিয়ার দুই দেশ থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আর সেই ঐতিহাসিক চুক্তির সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই চুক্তিকে ট্রাম্প ঐতিহাসিক এবং শান্তির নতুন দিগন্ত বলে আখ্যা দিয়েছেন। এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখি, দীর্ঘদিন ধরেই সীমান্তে রকেট হামলা এবং ভারী গোলাবর্ষণ নিয়ে উত্তপ্ত ছিল ওই থাইল্যান্ড এবং কম্বোডিয়া। এই সংঘাতের ফলে অন্তত 48 জন নিহত এবং প্রায় 3.5 লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। যুদ্ধবিরতি খুব ভালো বিষয়, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু এই যুদ্ধবিরতিও যে দাঁড়িয়ে রয়েছে ওই ট্রাম্পের হুমকির ওপর। কারণ গত জুলাইয়ে প্রেসিডেন্ট ট্রাম্প ব্যক্তিগতভাবে ফোনে এই দুই দেশের নেতাদের যুদ্ধবিরতির আহ্বান জানান এবং সংঘাত অব্যাহত থাকলে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সঙ্গে চলমান বাণিজ্য আলোচনা স্থগিত করবে বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প। ফলে এক্ষেত্রেও আপাত দৃষ্টিতে যুদ্ধবিরতি হলেও তা কতদিন বজায় থাকবে তা নিয়ে কিন্তু ওই প্রশ্নটা থেকেই যাচ্ছে। আসলে দুটি দেশের মধ্যে সমস্যা দুটি দেশের মধ্যেই আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব। সেখানে কোনো তৃতীয় পক্ষের প্রবেশ ঘটলে তা যে কখনোই দীর্ঘস্থায়ী হয় না, ইতিহাস তার একাধিক উদাহরণ দিচ্ছে। আর ট্রাম্প নিজের স্বার্থ ছাড়া যে কোনো কাজ করেন না, তা নতুন করে আর আমার বলার কোনো অপেক্ষা রাখে না। নিজের আগ্রাসন মনোভাব তিনি ছাড়বেন না, অথচ চাপ সৃষ্টি করে অন্যকে দমানোর চেষ্টা করবে। এমনটা আজকের বিশ্বে কি আদৌ সম্ভব? রাশিয়ার বিরুদ্ধে একদিকে অর্থনৈতিক চাপ সৃষ্টি করছেন, অন্যদিকে আবার এশিয়ার বিভিন্ন দেশকে পাশে টানার চেষ্টা করছেন। চীনকে হুমকিও দিচ্ছেন, আবার চুক্তির আশা প্রকাশ করছেন। আর এই সমস্ত করতে গিয়ে আদতে শান্তি নয়, গোটা বিশ্বকেই কি আবার ওই অশান্ত করে তুলছেন না মার্কিন প্রেসিডেন্ট? ফলে আগামীতে যদি এর ফলে একটা বড় ধরনের কোনো যুদ্ধের মুখোমুখি হয়, আবার গোটা বিশ্ব জুড়ে শুরু হয় কোল্ড ওয়ার, তবে তার দায় আজকের আমেরিকা এবং এই ডোনাল্ড ট্রাম্প নেবেন তো? প্রশ্নটা কিন্তু আমেরিকার মাটিতেও জোরালো হচ্ছে। আজ এ পর্যন্তই, নমস্কার।